হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A4 থেকে গুরুত্বপূর্ণ 4টি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এগুলো তোমাদের থাকছে মডিউল 2 থেকে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 2023 সালে পরীক্ষা এসে গিয়েছে, 21 সালে এসেছে এবং তোমাদেরও 25-25-এ এই প্রশ্নটা কমন পেতে পারো। অনেকটাই চান্স আছে, 90% চান্স আছে এই প্রশ্নটা পরীক্ষায় আসার। দেখো, ভারতে আদিবাসীদের মানবাধিকারের ওপর যে কোনো দুটি উন্নয়নমূলক প্রকল্পের প্রভাব উদাহরণ সহ আলোচনা করো। দেখো অ্যান্সারটা দেখো, ভারতের উন্নয়নমূলক প্রকল্পগুলি আদিবাসীদের জীবনে দ্বৈত প্রভাব ফেলে, অর্থাৎ দুরকম প্রভাব ফেলে। একদিকে এইসব প্রকল্প কর্মসংস্থানের সৃষ্টি করে, পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে আর্থসামাজিক অগ্রগতি ঘটায়। অন্যদিকে অনেক সময় প্রকল্প বাস্তবায়নের ফলে আদিবাসীদের জমি, জীবিকা, সংস্কৃতির স্বীকৃতি ক্ষতিগ্রস্ত হয়, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। নিচে দুটি প্রকল্পের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা করা হলো। প্রথমে আছে নর্মদা বাঁচাও প্রকল্প। নর্মদা নদীর ওপর গঠিত এই বাঁধ প্রকল্পটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও হাজার হাজার আদিবাসী পরিবারকে তাদের বসতি, জীবিকা থেকে উচ্ছেদ করেছে। প্রকল্পের কারণে বহু গ্রাম প্লাবিত হয় এবং বহু মানুষ পুনর্বাসন না পেয়ে বাস্তুচ্যুত হয়। যদিও সরকার ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নীতির কথা বলেছিল, বাস্তবে তা অনেক ক্ষেত্রেই কার্যকর হয়নি। ফলে এটি আদিবাসীদের ভূমি অধিকার ও জীবিকার নিরাপত্তা লঙ্ঘন করেছে। পরের যেটা আছে দেখো, অরণ্যের অধিকার আইন 2006। এই আইনটি অধিবাসীদের ঐতিহ্যগতভাবে ব্যবহৃত বনভূমির ওপর তাদের অধিকারের স্বীকৃতি দিয়েছে। এটি আদিবাসীদের মানবাধিকার সুরক্ষার একটি ইতিবাচক পদক্ষেপ, যা তাদের ঐতিহ্যগত জীবনধারা বজায় রাখতে সাহায্য করেছে। তবে বাস্তব প্রয়োগে নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন অনেক রাজ্যে এই আইনের অধীনে জমির অধিকার দেওয়ার পরিবর্তে উচ্ছেদের ঘটনা ঘটেছে। উপসংহারে কি লিখবে দেখো, উন্নয়ন প্রকল্পগুলি আদিবাসীদের জীবনে মিশ্র প্রভাব ফেলেছে। যদি সঠিক পুনর্বাসন, অংশগ্রহণমূলক নীতি ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল নীতি গ্রহণ করা হয়, তবে এই সব প্রকল্পে সত্যিকারের অর্থে আদিবাসীদের কল্যাণে অবদান রাখতে পারে। পরের প্রশ্ন আছে, এটাও 2023 সালে পরীক্ষা এসেছে। তুমি কি মনে করো দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য এবং ভারতের জাতপাত কাঠামোর প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘন করেছে? যুক্তি দাও। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখে নাও কি বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য এবং ভারতের জাতপাত উভয় কাঠামোগত শোষণের উদাহরণ, যা মানবাধিকারের মৌলিক নীতিগুলিকে লঙ্ঘন করেছে। যদিও এদের সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট ভিন্ন, দুটি ব্যবস্থায় নির্দিষ্ট গোষ্ঠীকে নিপীড়িত ও প্রান্তিক করে রেখেছে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য, এখানে কি বলা হচ্ছে দেখো, দক্ষিণ আফ্রিকায় 1948 থেকে 1994 সাল পর্যন্ত বর্ণবাদী শাসন ব্যবস্থা চলেছিল, যেখানে আইনগতভাবে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছিল। কৃষ্ণাঙ্গদের শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্যসেবা এবং ভোটাধিকার সংক্রান্ত অধিকার সীমিত করা হয়। এই ব্যবস্থা জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের চরম লঙ্ঘন হিসাবে স্বীকৃত হয় এবং আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়। 1994 সালে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি হয়। ভারতের জাতপাত ও অস্পৃশ্যতা। ভারতে জাতিভিত্তিক বৈষম্য দীর্ঘকাল ধরে প্রচলিত, যেখানে নিম্নবর্ণের মানুষদের, বিশেষ করে দলিতদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দমনপীড়নের শিকার হতে হয়েছে। যদিও সংবিধানের মাধ্যমে জাতপাত নির্ভর বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে এবং অনগ্রসর শ্রেণীর উন্নয়নে সংরক্ষণ নীতি চালু হয়েছে, বাস্তবে বহু ক্ষেত্রে দলিত ও আদিবাসীরা শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক গ্রহণযোগ্যতার দিক থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। দলিতদের ওপর সহিংসতা, সামাজিক বর্জন ও রাজনৈতিক প্রান্তিকতা আজও অনেক অঞ্চলের
বাস্তবতা বাস্তবতা হয়ে উঠেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, উপসংহারে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসন ব্যবস্থা ও ভারতের জাতপাত ভিত্তিক বৈষম্য উভয়ই কাঠামোগত মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত। যদিও আইনি পরিবর্তনের মাধ্যমে এগুলির নির্মূলের প্রচেষ্টা হয়েছে, প্রকৃত সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তারপর হচ্ছে দেখো, পাকিস্তানের লিঙ্গভিত্তিক হিংসার উপর টিকা লেখো। পাকিস্তানের লিঙ্গভিত্তিক হিংসা একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সংকুচিত করে রেখেছে। ধর্ষণ, গৃহস্থলীর নির্যাতন, তারপর দেখো এখানে কি বলছে দেখো, অনার কিলিংটা কি পরে বলছি। অনার কিলিং, জোরপূর্বক বিবাহ এবং জনসম্মুখে হয়রানির মতো সহিংসতা পাকিস্তানে ব্যাপকভাবে দেখা দেয়। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং আইনি দুর্বলতার কারণে নারীরা অনেক সময় বিচার থেকে বঞ্চিত হন। যদিও প্রোটেকশন অফ ওমেন্স অ্যাক্ট 2006, ডেমোক্রেটিক ভায়োলেন্স অ্যাক্ট এবং অ্যান্টি অনার কিলিং ল 2016 এর মতো আইন পাস করা হয়েছে, দুর্বল বাস্তবায়ন এবং বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা অপরাধীদের দায়মুক্তি নিশ্চিত করেছে। তারপর দেখো, বিশেষত গ্রামীণ অঞ্চলে জিরগা কি দেখো, স্থানীয় সালিসির ব্যবস্থা এখনও প্রচলিত, যা নারীদের প্রতি সহিংসতাকে ন্যায্যতা দেয়। তাই শুধুমাত্র আইন প্রণয়ন যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর প্রয়োগ, প্রশাসনিক স্বচ্ছতা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। রাষ্ট্রের সক্রিয় উদ্যোগ এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পাকিস্তানে লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ করা সম্ভব। এবার অনার কিলিংটা কি দেখো, অনার কিলিং হচ্ছে পাকিস্তানে একটি সামাজিক সমস্যা, যেখানে পরিবারের সম্মান রক্ষার নামে নারী পুরুষকে হত্যা করা হয়। সাধারণত প্রেম, বিয়ের স্বাধীনতা বা পারিবারিক নিয়ম ভাঙার কারণে এটা হয়, আর আইনি নিষেধাজ্ঞার সত্ত্বেও অনেক ক্ষেত্রে অপরাধীরা শাস্তি এড়িয়ে যান। তারপরে পরের প্রশ্ন যেটা আছে আজকে ক্লাসে লাস্ট প্রশ্ন, যে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যবাদের ওপর একটি টিকা লিখতে বলা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য ছিল একটি প্রাতিষ্ঠানিক বৈষম্যমূলক শাসন ব্যবস্থা, যা 1948 থেকে 1994 সাল পর্যন্ত চলেছিল। শ্বেতাঙ্গ শাসক গোষ্ঠী কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীদের ওপর কঠোর বৈষম্যমূলক নীতি আরোপ করেছিল, যার ফলে কৃষ্ণাঙ্গরা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়। তারা সরকারি শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থানের ক্ষেত্রে ব্যাপক বৈষম্যের শিকার হয় এবং পৃথক বসবাস ও কাজ করতে বাধ্য হয়। নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমানের চাপে 1994 সালে এই বর্ণবাদী শাসনের অবসান ঘটে এবং দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। যদিও আইনগতভাবে বর্ণ বৈষম্য বিলুপ্ত হয়েছে, তবু সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এখনও অনেক ক্ষেত্রে টিকে রয়েছে। তাই দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা আমাদের শেখায় যে প্রকৃত সততা অর্জনের জন্য শুধু আইনগত পরিবর্তন নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের গুরুত্বপূর্ণ 4টে প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম মডিউল 2 থেকে।